ছিল না ওর ওপর। মিনিট খানেকের মধ্যে মোটর বাইকটা গতি তুলল। চাকার ধাক্কায় তুষার ছিটকে যাচ্ছে। কোমলও পেছনে বসে আছে চুপচাপ। মুখে রুমাল জড়িয়ে নিয়েছিল প্রদীপ, কিন্তু তা সত্ত্বেও ঠান্ডা ছুঁচলো বাতাসের কামড় তীক্ষ্ণ হয়ে উঠছিল। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি চলকে উঠল। একটুও দ্বিধা না করে সে বাইক নিয়ে উঠে এলো 1 নম্বর গুহার পিছনে। শরীরগুলো এখনো বরফের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে। যাকে সে শেষবার আঘাত করেছিল সেই লোকটা এখন নড়ছে। তার জ্ঞান আস্তে আস্তে ফিরে আসছে। কোমলকে বাইক থেকে নামতে বলল সে। তারপর জিপের পিছনে দরজা খুলে ফেলল। খুব বেশি জায়গা নেই, তার উপর স্টেপনিটা অনেকখানি জায়গা জুড়ে রয়েছে। সে টেনে টেনে স্টেপনিটাকে বরফের ওপর নামালো। তারপর বাইকটাকে স্টেপনির ওপর তুলতে মনে হলো বাকি উচ্চতাটুকু তুলতে পারবে, কিন্তু শক্তি প্রয়োগ করে বুঝতে পারল ব্যাপারটা তার একার পক্ষে সম্ভব নয়। সে বাইকটাকে খুব সামান্যই তুলতে পারছে। এতক্ষণ কোমল চুপচাপ প্রদীপকে দেখছিল। এবার সে এগিয়ে এলো। ওকে হাত লাগাতে দেখে দ্বিগুণ উৎসাহে প্রদীপ বাইকটাকে তুলতে চাইল। একটু একটু করে বাইকটা জিপের মেঝেতে পৌঁছে দিয়েই ঠেলতে লাগলো ওরা। শেষ পর্যন্ত ওটাকে ওপরে তুলতে সক্ষম হলো তারা। প্রদীপ দেখল চাকা বাইরে বেরিয়ে থাকায় জিপের দরজা তোলা যাচ্ছে না। সে দ্রুত গাড়ির মধ্যে ঢুকে গেল। গুহায় পৌঁছবার মুখে সে লোকটিকে দেখতে পেল। দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে। ওকে দেখা মাত্র আতঙ্কিত হয়ে উঠল ওর মুখ। কোনো কথা না বলে দড়িটা কুড়িয়ে নিল প্রদীপ। তারপর বেরিয়ে আসার মুখে ব্র্যান্ডির বোতলটা নিচে দেখতে পেয়ে তুলে নিল। খাঁড়ি থেকে বেরিয়ে জিপের দিকে তাকিয়ে ও লোকটাকে দেখতে পেল। এবার উঠে দাঁড়িয়েছে লোকটা। বাইকের চাকায় হাত দিয়ে কোমল লোকটার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছে। ওকে আসতে দেখে লোকটা আবার বরফের ওপর বসে পড়ল। শত্রুকে জাগিয়ে রাখতে নেই। ব্র্যান্ডির বোতল দিয়ে লোকটার মাথায় সামান্য আঘাত করতেই লোকটা আবার লুটিয়ে পড়ল বরফের ওপর। বাইকটাকে ভালো করে জিপের সঙ্গে বেঁধে অস্ত্র এবং ওয়াকি টকি নিয়ে সে চলে এলো ড্রাইভিং সিটে। পাশের দরজা খুলে কোমলকে বলল উঠে বসতে। সামনের তুষার জমা কাজটা পরিষ্কার করে ইঞ্জিন চালু করল প্রদীপ। সরু রাস্তায় ধীরে ধীরে জিপটাকে নামাচ্ছিল প্রদীপ। শেষ পর্যন্ত নিচে পৌঁছবার আগের মুহূর্তে সে গাড়ির আওয়াজ শুনতে পেয়ে ব্রেক চেপে চুপচাপ দাঁড়িয়ে গেল। গাছের আড়ালে থাকায় ওদের দেখতে পাওয়ার সম্ভাবনা নিচ থেকে কম। প্রদীপ দেখল একটা মিলিটারি কনভয় ফিরছে। পরপর 8টা গাড়ি চলে গেল পুলিশ ফাঁড়ির দিকে। ওরা যাবে সীমান্তে, কিন্তু তাকে দ্রুত চলে যেতে হবে এই এলাকা ছেড়ে। মিলিটারিদের হাতে ধরা পড়লে ওরা কোনো ব্যাখ্যাই মানতে চাইবে না। সিপাহীরা নিশ্চয়ই ওদের থামাবে। চওড়া রাস্তায় পড়ে যতটা সম্ভব জোরে জিপ চালাচ্ছিল প্রদীপ। পাশে পুতুলের মতো বসে আছে কোমল। সন্ধে নেমে গেছে। জিপের হেডলাইট জ্বালিয়ে দিতে হয়েছে। প্রায় ঘন্টাখানেক আসার পরে জিপ থামাতে হলো সামনের কাচ পরিষ্কার করার জন্য। ওয়াইপারের ক্ষমতা নেই ওই তুষার সরানোর। মাটিতে নামতেই প্রদীপের পা দুটো এত অবশ হয়ে গেছে যে সে ভালো করে দাঁড়াতে পারছিল না। জিপে ফিরে এসে সে ব্র্যান্ডির বোতল খুলে গলায় ঢালল। এবার ওয়াকি টকি শব্দ করে উঠল। সুইচ অন করে সে গম্ভীর গলায় বলল, 002 speaking. G1 calling. G1 calling. Are you coming back? Yes, we are on the way. Good. Boss is waiting in uncle's shop. Okay? লাইনটা কেটে গেল। যন্ত্রটা নামিয়ে সে কোমলের দিকে তাকিয়ে বলল, আঙ্কেলের শপটা কোথায় জানো? না। তোমার বাবা সেখানে অপেক্ষা করছে। ইম্পসিবল। আমি বাবার কাছে যাব না। তোমার বাবা আমাকে এতক্ষণে মৃত ভাবছেন। তার সামনে গেলে আমার কপালে মৃত্যু নাচছে। কিন্তু এই আঙ্কেল শপটা কোথায় সেটা জানতে হবে।
আপনি আমাকে এখানে নামিয়ে দিন। পাগল নাকি? ঠান্ডায় জমে মরে যাবে তুমি। বিশ্বাস করতে পারছো না আমাকে? পকেট থেকে দিল বাহাদুরের জিনিসগুলো বের করে প্রদীপ কোমলের হাতে দিল। ওগুলো দেখা মাত্র কোমল ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। জিপ চালু করলো প্রদীপ। কিছুক্ষণ তাকিয়ে থেকে কোমল জিজ্ঞাসা করল, আপনি কি? প্রদীপ গুরু, দার্জিলিং এ থাকি। একটা আশ্রমের জন্য টাকার দরকার ছিল। তোমার বাবা সেই টোপ দিয়ে মিথ্যে কথা বলে আমাকে দিয়ে কিছু কাজ করাতে চেয়েছিলেন। আমি প্রথমে বোকার মতো বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি তিনি আমাকে সরিয়ে ফেলতে চান। আপনি এখন কি করবেন? দার্জিলিং এ ফিরে যাব, তবে যাওয়ার আগে ব্যাপারটা পরিষ্কার করতে হবে। কিন্তু আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নেই। কেন আপনি নিয়ে এলেন আমাকে? আমার মরে যাওয়াই সবচেয়ে ভালো ছিল। বাইরে এখন ঘন অন্ধকার। হঠাৎ হেডলাইটের আলোয় রাস্তার পাশে দুটো গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখল প্রদীপ। বড় গাড়িটা যে ট্যুরিস্ট বাস তা বুঝতে পেরে জিপের গতি কমালো সে। কাছে পৌঁছে বুঝতে পারল ট্যুরিস্ট বাস খারাপ হয়েছে এবং একটা মিলিটারি জিপ দাঁড়িয়েছে সাহায্য করার জন্য। বাসের যাত্রীরা সবাই ভেতরে বসে আছে। সেই গাইডটাকে দেখতে পেল প্রদীপ, টর্চ হাতে মেকানিককে সাহায্য করছে। জিপ থেকে নামতেই পা দুটো কন কন করে উঠল। কোনো মতে কাছে গিয়ে সে আঙ্কেলস শপের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে জিপের কাছে ফিরে এসে কোমলকে বলল, ওই বাসে উঠে জিজ্ঞাসা করবে সুজাতা কার নাম। তাকে আমার কথা বলবে। সুজাতাকে বলবে যে আমি যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলে গিয়ে উঠতে। আমি পরে দেখা করব। যাও। প্রদীপ আর দাঁড়ালো না, সোজা মিলিটারি জিপটার দিকে এগিয়ে গেল। জিপের ভেতর ড্রাইভার ছাড়া আরেকজন অফিসার বসেছিলেন। সে পাশে গিয়ে বলল, এক্সকিউজ মি স্যার। আধ ঘন্টা সময় চলে গেল। ইতিমধ্যে বাস ইঞ্জিন সারিয়ে চলে গেছে গ্যাংটকের দিকে। মিলিটারি অফিসারটি এতক্ষণ ব্যস্ত ছিলেন ওপরওয়ালাদের সঙ্গে ওয়্যারলেসে কথা বলতে। এর মধ্যে পুলিশ ফাঁড়ির সেপাইটির কথা মতো ওরা 1 নম্বর গুহা আবিষ্কার করে অনেক তথ্য পেয়ে গিয়েছেন। নিহত এবং আহত লোকগুলোকে ওরা ধরতে পেরেছেন। আহত পুলিশটিও জবানবন্দি দিয়েছে। শেষ পর্যন্ত অফিসারটি প্রদীপের কাছে এগিয়ে এলো। দাঁড়াতে কষ্ট হচ্ছিল বলে প্রদীপ জিপে উঠে বসেছিল। লোকটি জিজ্ঞাসা করল, আপনার কাছে অস্ত্র আছে? না। যদিও ওর পায়ের নিচে কেড়ে নেওয়া আধুনিক অস্ত্র এবং পকেটে পিস্তলটা রয়েছে তখনও। তাহলে ওদের সঙ্গে লড়াই করলেন কি করে? ওদের অস্ত্র ছিনিয়ে নিয়ে। সেই অস্ত্রটা কোথায়? ওখানেই ফেলে এসেছি। বেশ, আপনি এখন এগিয়ে যান। আঙ্কেল শপের সামনে পৌঁছে মাঝ রাস্তায় দাঁড়াবেন, কিন্তু জিপ থেকে নামবেন না প্লিজ। আমরা জায়গাটাকে ঘিরে ফেলছি। লেট দেম কাম আউট। ওরা যেন বিশ্বাস করে ওদেরই জিপ ফিরে এসেছে। ওকে? অফিসার ঘড়ি দেখল। প্রদীপ ঘাড় নাড়ল, তারপর জিপ চালু করল। এছাড়া উপায় ছিল না। তার একার পক্ষে অত বড় সংগঠিত দলের সঙ্গে মোকাবিলা করতে যাওয়া মানে আত্মহত্যা করা, এটা সে জানত। তবু কোমলকে নিয়ে জিপে করে এগিয়ে যাওয়ার সময় সে বেশ ধন্দে ছিল। তখন আঙ্কেলস শপ কোথায় তা না জানা থাকায় সোজা গ্যাংটকে পৌঁছে যেত। এখন একটা যুদ্ধ সামনে অপেক্ষা করছে। টোপ হিসেবে জিপটাকে নিয়ে সে এগিয়ে যাচ্ছে। এই মিলিটারি অফিসারকে সে কিছু সত্য গোপন করে গিয়েছে। দার্জিলিং এর ভদ্রলোকের টোপ গিলে যে সে এসেছিল এ কথা সে বলেনি। বলেছে ট্যুরিস্ট হিসেবে এসেছে এই জায়গায়। বেড়াতে এসে হত্যাকাণ্ড আবিষ্কার করে সে বিপাকে পড়ে গিয়েছে। সুজাতা বা লিটনের প্রসঙ্গ বলার কোনো প্রয়োজন হয়নি। ইতিমধ্যে যাচাই করে তথ্যের সত্যতা মিলিটারি অফিসার পেয়েছেন বটে, কিন্তু ওরা তার সম্পর্কে এখনো সন্দেহ মুক্ত হতে পারেননি। যে ঘটনাই এখন ঘটুক, তারপর জীবিত অবস্থায় থাকলে অনেক জবাবদিহি তাকে দিতে হবে। আত্মরক্ষা করার জন্য সে মানুষ মারতে বাধ্য হয়েছে সেটা বোঝাতে তাকে হিমশিম খেতে হবে।
হঠাৎ ওয়াকি টকির সিগন্যাল শুনতে পেয়ে যন্ত্রটাকে কানের কাছে আনলো প্রদীপ। হ্যালো, 002 002 স্পিকিং। শিবান কলিং। তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? ইঞ্জিন গোলমাল করছিল, এখন ঠিক আছে। সে কি তোমাদের সঙ্গে আছে? ইয়েস। বস ইজ ওয়েটিং ফর ইউ। ওভার। অন্ধকারে বাইরে কিছুই বোঝা যাচ্ছে না, কোনো আলো দেখা যাচ্ছে না, হেডলাইটের আলো যেন যথেষ্ট নয়। হঠাৎ অস্ত্রটার কথা মনে এলো। পায়ের নিচে হাত দিয়ে ওটাকে তুলে গাড়ি থামিয়ে দূরের খাদে ছুঁড়ে ফেলল প্রদীপ। একটা অস্ত্র নিয়ে অপেক্ষায় থাকা অনেক অস্ত্রের সঙ্গে লড়াই করতে যাওয়া বোকামি। বরং মিলিটারিকে দেওয়া স্টেটমেন্টকে সত্যি করতে তার কাছে অস্ত্র না থাকাই উচিত। কিন্তু পিস্তলটার ওপর তার বেশ মায়া পড়ে গেছে। মতিলালের পায়ের কাছে ফেলে দেওয়ার সময় সে নিতান্তই বাধ্য হয়েছিল। না, মায়া ত্যাগ করতে হবে। পিস্তলটা বের করে ছুঁড়ে দিল সে বাইরে। পাহাড়ের কোনো খাদে উড়ে গিয়ে পড়ল সেটা। এখন কেউ একটা ছুরি নিয়ে এগিয়ে এলেও প্রতিরোধ করার মতো কিছুই তার সঙ্গে নেই। এদিকে পায়ের যন্ত্রণা বাড়ছে। অ্যাক্সেলারেটর থেকে পা সরিয়ে সেটাকে আবার যথাস্থানে নিয়ে যেতে ব্যাপারটা বুঝতে পারল প্রদীপ। দুটো পাই অবশ হয়ে গেছে। যন্ত্রণাটা জন্ম নিয়েছে হাড়ে। তখনই দূরে আলো দেখল প্রদীপ। সামনে ছোট জনপদ। একটা দোকানের সামনে আলো জ্বলছে। দোকানটা চা বিস্কুটের। গাড়িটা একটু আগে দাঁড় করিয়ে প্রদীপ চিনতে পারল। সকালে যাওয়ার সময় এই বুড়োর কাছে সে হদিশ জানতে চেয়েছিল। বুড়ো অবিকল একই ভঙ্গিতে বসে আছে দোকানে। প্রদীপ চিৎকার করল, হ্যালো আঙ্কেল, আই এম হিয়ার। বৃদ্ধ হাত নেড়ে ভেতরে যেতে বলল। প্রদীপ চিৎকার করল, ইম্পসিবল, আমি হাঁটতে পারছি না। বৃদ্ধ সেটা শোনার পর ভেতর দিকে মুখ ঘুরিয়ে কিছু বলল চাপা গলায়। প্রদীপ দেখল একটি লোক বেরিয়ে আসছে। লোকটা যদি তাকে গুলি করে তাহলে তার কিছুই করার নেই, কিন্তু লোকটা সেসব কিছুই না করে ইশারায় তাকে অনুসরণ করে হেডলাইটের আলো ধরে সামনে হাঁটতে লাগলো। অর্থাৎ এটা যদি আঙ্কেলের দোকান হয় তাহলে বিশিষ্ট ভদ্রলোক এখানে নেই। তিনি অনেক বেশি সতর্ক। মিনিট তিনেক যাওয়ার পর লোকটা তাকে ইশারায় দাঁড়াতে বলে বাঁদিকে চলে গেল। প্রদীপ দেখল ও পাশে পাহাড়ের গা ধরে একটি গাড়ি স্বচ্ছন্দে যেতে পারে। লোকটা ঢুকেছে সেই পথে। সে পিছনে তাকালো। কোথাও কোনো মানুষের অস্তিত্ব নেই। সামনেও কোনো গাড়ির আলো জ্বলছে না। অথচ সেই রকমই কথা ছিল। মিলিটারি অফিসার তাকে ওই রকমই আশ্বাস দিয়েছিলেন। এই সময় তিনজন লোক বেরিয়ে এলো অন্ধকার ফুঁড়ে সেই রাস্তা দিয়ে। তিনজনেরই হাতে অস্ত্র। একজন চিৎকার করলো, কে হাঁটতে পারছে না? আমি। বাকিদের কি পায়ে বাত হয়েছে? এই, তোর নাম কি? এই প্রশ্নটাই শেষ পর্যন্ত ওরা করবে সেটা প্রদীপ জানত। সে আচমকা গিয়ার পাল্টে অ্যাক্সেলারেটরে চাপ দিয়ে জিপটাকে সরু রাস্তায় নিয়ে গেল। হেডলাইটের আলোয় তিনটে মুখ আচমকা ভয়ার্ত হয়ে উঠল। পাহাড়ের দিকে সরে যাওয়ার কোনো জায়গা নেই। পেছনের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে যাচ্ছিল প্রদীপ। পিচের রাস্তায় পড়ে সে গ্যাংটকের দিকে বাঁক নিল এবং তখনই পেছনে গাড়ির আলোকে ছুটে আসতে দেখল সে। ঢালু পিচের পথ বেয়ে বাইক তখন বেশ জোরে ছুটছে। এবার সামনে থেকে গাড়ির আওয়াজ ভেসে আসতেই ব্রেক চেপে গাড়ি নিয়ন্ত্রণ করল সে। বাইকটা থেমে যাওয়া মাত্র মাটিতে পা দিতেই আছাড় খেয়ে পড়ল প্রদীপ। হাঁটুর নিচ থেকে কোনো কিছু যেন তখন আর অবশিষ্ট নেই। কোনো মতে বাইকটাকে টেনে হিঁচড়ে রাস্তা থেকে অনেকটা সরে যাওয়া মাত্র ওপর থেকে একটার পর একটা মিলিটারি আর পুলিশের গাড়ি জায়গাটা পেরিয়ে চলে গেল। অর্থাৎ এতক্ষণে দ্বিমুখী অভিযান শুরু হলো। ওরা ওকে বিশ্বাস করেনি, তাই টোপ হিসেবে ব্যবহার করেছিল। এতক্ষণে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়ার কথা ওর। অন্ধকারে উঠে বসতে চেষ্টা করলো প্রদীপ। হাত বোলালো পায়ে।
তারপর জুতো খুলতে লাগলো। দুটো পা দারুণ ফুলে গেছে, ভেজা জুতো বসে গেছে চামড়ায়। জুতো মোজা খুলে ফেলতেই ওপরে গুলির আওয়াজ শুরু হলো। মাটিতে পা ঘষতে ঘষতে মনে হলো ষাঁড় আসছে। কোনো মতে বাইকটাকে দাঁড় করিয়ে সে উঠে বসে স্টার্ট নেওয়ার চেষ্টা করতেই থমকে গেল। অন্ধকারে কিছু একটা নড়ছে। একটা মানুষ পাহাড় থেকে লাফিয়ে নিচে নামলো, তারপর দৌড়তে লাগলো সামনে। লোকটা ভালো করে দৌড়তে পারছিল না। চট করে হেডলাইট জ্বালালো প্রদীপ। আতঙ্কিত লোকটা ঘুরে দাঁড়ালো। ওর হাতে একটা রিভলভার। ভদ্রলোকের ভয়ার্ত মুখ চিনতে অসুবিধে হলো না তার। চটপট হেডলাইট নিভিয়ে দিয়ে সে শরীরের সমস্ত শক্তি জড়ো করে স্টার্ট নিতে চাইল। সঙ্গে সঙ্গে বাইকটা চালু হয়ে গেল। প্রদীপ রাস্তায় নামলো। হেডলাইটের আলোয় লোকটাকে দৌড়তে দেখল সে। প্রদীপ বাইকের গতি বাড়ালো। মুহূর্তেই লোকটি তার সামনে রাস্তার এক পাশে সরে যেতে যেতে রিভলভার তাক করছে। কোনো চিন্তা ভাবনা না করে বাইক নিয়ে ঝাঁপিয়ে পড়ল প্রদীপ সেই লোকটার উপর। একটুও চিৎকার করল না লোকটা। প্রদীপ দেখল সে বাইক সমেত শূন্যে ভেসে যাচ্ছে। পরক্ষণে রাস্তায় পড়ল বাইকটা। সে প্রাণপণে হ্যান্ডেল দুটো ধরে রাখতে চেষ্টা করছিল। দুটো চাকা একসঙ্গে পড়ার পর বাইকটা লাফিয়ে উঠতেই আবার ব্যালেন্স রাখতে চেষ্টা করল প্রদীপ। পড়তে পড়তে শেষ মুহূর্তে সোজা হয়ে বাইকটা ছুটে যেতে লাগলো সামনে। প্রদীপ আর দাঁড়ালো না। পিছন থেকে কোনো শব্দ ভেসে আসছিল না। দু হাতে বাইকটাকে আঁকড়ে ধরে সে স্পিড বাড়াতে লাগলো। মিলিটারি অথবা পুলিশ জানতে পারলেই তার পেছনে ছুটে আসবে। গ্যাংটক শহরে সে যখন পৌঁছলো তখন মধ্যরাত। বাস টার্মিনাসের পাশ দিয়ে ওপরে ওঠার সময় তার দৃষ্টি ঝাপসা। হঠাৎ যে লোকটা রাস্তার মাঝখানে চলে এসে হাত নাড়তে লাগলো, তার শরীরের ওপর বাইকটা তুলে দিতে গিয়ে শেষ মুহূর্তে ব্রেক চাপলো প্রদীপ। সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে গেল প্রদীপ বাইক থেকে, আর পড়েই অজ্ঞান হয়ে গেল। দুদিন পরে হাসপাতালে প্রদীপের জ্ঞান ফিরল। প্রথমে লিটনের মুখ দেখতে পেল। ছেলেটার মুখে দাড়ি, চোখে রাত জাগার চিহ্ন স্পষ্ট। কেমন আছো গুরু? ভালো। আর একটু হলেই তুমি আমাকে খতম করে দিয়েছিলে তো। প্রদীপের এবার মনে পড়ল বাস টার্মিনাসের কাছে যে লোকটা সামনে দাঁড়িয়ে হাত নাড়ছিল সে যে লিটন, তা বুঝতেই পারেনি তখন। সেটা বোঝার ক্ষমতা তখন তার ছিল না। প্রদীপ নিচু স্বরে জিজ্ঞাসা করল, আমার পা বেঁচে যাবে? অল্পের জন্য বেঁচেছে, হাঁটুতে কেটে ফেলতে হতো, ডাক্তার বলেছে। প্রদীপের বুক থেকে স্বস্তি জড়ানো বাতাস বেরিয়ে এলো। গুরু, একটা ছবি দেখো। লিটন সন্তর্পণে একটা ফটোগ্রাফ তুলে ধরল। বরফের মধ্যে একটি লোক পড়ে যাচ্ছে, তার পাশে কোমল, আর দূরে বন্দুক হাতে একজন। কাপুরের ফ্ল্যাগে ঢুকতে বলো তো। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান